প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব লেকচার 10 এর ইউনিট 1 এ ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিষয়গুলো, যেগুলো থেকে বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ এবং এখান থেকে গাণিতিক বিভিন্ন সমস্যাগুলো এসে থাকে। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি আলোচনা করি ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে, আমাদের শুরুতে আগে জানতে হবে ব্যয় জিনিসটা কি এবং ব্যয়ের সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুটি টার্ম, সেটি হচ্ছে খরচ এবং ক্ষতি। এই দুটো বিষয় সম্পর্কে আমাদেরকে খুবই ভালোভাবে জ্ঞান রাখতে হবে। প্রথমে আমরা বুঝি যে ব্যয় জিনিসটা কি। অ্যাকচুয়ালি ব্যয় বলতে সামগ্রিকভাবে খরচ এবং ক্ষতির দুই অংশকে মিলায়ে ব্যয়টাকে নেওয়া হয়। ব্যয় বলতে আসলে আমরা বুঝতেছি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য আজকে যে অর্থ আমরা ত্যাগ করতেছি, সেই আজকের অর্থ ত্যাগ করাটাই হচ্ছে আমাদের ব্যয়। মনে রাখতে হবে ব্যয় হচ্ছে ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য। এই কি পয়েন্টগুলো মনে রাখতে হবে। ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য আজকে যে অর্থ প্রদান করতেছি বা আজকে যে অর্থটা ত্যাগ করতেছি সেটি হচ্ছে ব্যয়, ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য। মনে রাখতে হবে আমরা পরে যখন একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে খুব সহজে বোঝা যাবে যে একটা ব্যয়ের কোন অংশটা খরচ এবং কোন অংশটা ক্ষতি হয়। ব্যয়টা মূলত হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে দীর্ঘমেয়াদে কোনো খরচ যদি করে ফেলি আমরা, সেটাকে মূলত অ্যাকচুয়ালি ব্যয় বলি আমরা। যেমন আমি আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয় করেছি, আমরা একটা সেতু নির্মাণের জন্য ব্যয় করেছি, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করা হবে। সো অনেক দিন ধরে ব্যবহার করলে মূলত ব্যবহারের ফলে যে দামটা কমে যাবে বা যে অংশটুকু এর মেয়াদ উত্তীর্ণ হবে, সেই অংশটুকু হচ্ছে খরচ। আর এই যে সম্পূর্ণ টাকাটা যেটা দিয়ে আজকে আমি এই সম্পদটা কিনলাম, সেই সম্পূর্ণ টাকাটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জন্য ব্যয়। অর্থাৎ সাধারণত ব্যয়গুলো মূলত দীর্ঘমেয়াদে করা হয়, দীর্ঘমেয়াদের হয়ে থাকে। সাধারণত এটি দীর্ঘমেয়াদে হয়ে থাকে। এর সাথে সাথে যদি আমরা বলি খরচ সম্পর্কিত, খরচের বিষয়টা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ব্যয়। এই কি টার্মটা মনে রাখতে হবে যে মেয়াদ উত্তীর্ণ ব্যয়, অর্থাৎ ব্যয়ের সেই অংশ যে অংশটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এবং সাধারণত ধরা হয় খরচ বলতে আমরা মূলত একটা নির্দিষ্ট হিসাবকালের সেই যতটুকু ব্যয়ের মধ্যে যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা যতটুকু আমরা ব্যবহার করেছি, ঠিক ততটুকুকেই বোঝাবে খরচ। সেজন্য এটাকে আমরা একটু বলে ফেলি যে মূলত এটা স্বল্প মেয়াদি বা মুনাফা জাতীয় হয়ে থাকে। স্বল্প মেয়াদি বা মুনাফা জাতীয় হয়ে থাকে। এর সাথে সাথে আমাদের একটা খুবই কি ইম্পর্টেন্ট টার্ম রয়েছে, সেটি হচ্ছে ক্ষতি। ব্যয়ের কনসেপ্টের সাথে ক্ষতির কনসেপ্টটা মনে রাখতে হবে যে ব্যয় হচ্ছে সেই অংশটা যেটা আমরা ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য আজকে সম্পূর্ণ একটা অর্থ ব্যয় করতেছি, কিন্তু সেই অর্থটা আমরা বিভিন্ন বছরে বছরে ব্যবহার করছি, তার মানে সেটা হচ্ছে সেই বছরের খরচ। কিন্তু এমন হতে পারে যে আমরা কোনো একটা ব্যয় করে ফেলছি, কিন্তু সেই ব্যয় থেকে আমাদের কোনো সুবিধা আমরা পেলাম না। অর্থাৎ ব্যয়ের বিনষ্ট অংশ, ব্যয়ের এমন একটি অংশ যেখান থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে না। ব্যয়ের এমন যদি কোনো অংশ থাকে যেখান থেকে আমরা ভবিষ্যৎ কোনো সুবিধা পাবো না, এমন যদি হয় তাহলে ব্যয়ের সেই অংশটুকুকে আমরা বলি অ্যাকচুয়ালি ক্ষতি। আমরা ধরে নেই আমরা 1000 পণ্য উৎপাদন করতে আমাদের কাঁচামাল লাগতেছে 100 কেজি। ঠিক আছে, আমরা 100 কেজি কাঁচামাল নিয়ে এসেছি, এর জন্য একটা ব্যয় হয়েছে। এখন এই 100 কেজি কাঁচামাল দিয়ে আমরা 1000টা পণ্য হয়তোবা বানাতে না পেরে হয়তোবা 900টা পণ্য বানাতে পেরেছি। তো এক্ষেত্রে কি হচ্ছে, 100টা পণ্য নষ্ট হয়ে গেছে না? তো ব্যয়ের মধ্যে এমন একটা অংশ আছে যে অংশ থেকে আমরা ভবিষ্যতে কোনো সুবিধা পাচ্ছি না, যে অংশটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্ষতি। যেমন এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে পণ্য বিনষ্টজনিত বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। এই বিনষ্টজনিত ক্ষতিগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্যয়ের ক্ষতির অংশ হিসেবে ধরে নেওয়া হয়। এই এক্সাম্পলটা মনে রাখবে, পণ্যের বিনষ্টজনিত ক্ষতিগুলো। এছাড়াও যদি প্রতিষ্ঠানে কোনো আকস্মিক ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতিগুলোকে বলা হবে ব্যয়ের ক্ষতি অংশ। তাহলে
ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এই অংশটুকুতে আমরা প্রথমে জেনে নিলাম ব্যয় বলতে কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট কোনো একটা খাতে যে খরচ হচ্ছে সম্পূর্ণ টাকাটা সেটা হচ্ছে ব্যয়, এবং সেই সম্পূর্ণ টাকার যে অংশটা এই বছরে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে খরচ, এবং সেই সম্পূর্ণ টাকার যদি কোনো অংশ থেকে আমরা ভবিষ্যতে কোনো সুবিধা না পাই তাহলে সেই অংশটুকু হচ্ছে ক্ষতি। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমরা দেখব ব্যয়ের আসলে শ্রেণীবিভাগগুলো কিভাবে করা হয়ে থাকে। আমাদের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর প্রয়োজন অনুসারে ব্যয়ের শ্রেণীবিভাগগুলো বিভিন্নভাবে করা হয়ে থাকে। ব্যয়ের শ্রেণীবিভাগগুলো প্রথমেই আমরা দেখব এখানে ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ প্রতিষ্ঠানে একটি পণ্য উৎপাদন করতে গিয়ে এর উৎপাদনের কার্যাবলীর এই উৎপাদনের বিভিন্ন উপাদান রয়েছে, সেই উপাদান অনুযায়ী মূলত এটাকে ভাগ করে নেওয়া হয়। এজন্য এই অংশটুকুকে আলোচনা করব আমরা ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা সবগুলো শ্রেণীবিভাগ পরবর্তী ইউনিটে ডিটেইলস আলোচনা করব যে কিভাবে সেখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এসেছে। এখন তারপর আমরা দেখি ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে তাদের যে কাজের ভাগ রয়েছে, বিভাগ রয়েছে, সেই বিভাগ অনুযায়ী কাজের যে বিভাজন সে অনুযায়ী যদি আমরা ব্যয়ের শ্রেণীবিভাগ করি সেটাকে বলা হচ্ছে ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। এরপরে রয়েছে ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ। এটি মনে রাখতে হবে যে একটা ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থায়ী থাকে, বা একটা নির্দিষ্ট ব্যয় একটা সময় বেড়েও যেতে পারে, একটা ব্যয় কমেও যেতে পারে। তো এই যে ব্যয় কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, এর জন্য অবশ্যই এর একটা প্রকারভেদ হওয়া উচিত। তো সেই প্রকারভেদটা আসলে মূলত ব্যয়ের আচরণ ভিত্তিক প্রকারভেদ হিসেবে কাজ করবে। এরপরেই রয়েছে ব্যয়ের নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ, অর্থাৎ প্রতিষ্ঠানে এমন কিছু ব্যয় আছে যে ব্যয়গুলো চাইলেই আমরা এমন হতে পারতো যে এই ব্যয়গুলো নাও হতে পারতো, তো সেই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যেতে পারতো, তো সেক্ষেত্রে বলা যায় সেই ব্যয়কে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আর এমন কিছু ব্যয় রয়েছে যে ব্যয়গুলো প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করা যায় না, ওই ব্যয়গুলো হবেই, তো সেক্ষেত্রে সেই ব্যয়গুলোকে মূলত আলোচনা করা হবে নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণীবিভাগ দিয়ে। এরপরে রয়েছে ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়ন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা ব্যবস্থাপকগণ অবশ্যই প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য, ব্যবসা সম্প্রসারণের জন্য কি করবে, বিভিন্ন জায়গায় তাদের নতুন নতুন বিনিয়োগ করবে। তো সেক্ষেত্রে অথবা পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্য উৎপাদন বাড়াবে না কমাবে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত রয়েছে। তো এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কি কি ধরনের ব্যয় হতে পারে সেই ব্যয়গুলোর আমরা শ্রেণীবিভাগ করব মূলত এই ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের শ্রেণীবিভাগ অংশে। আমরা এখন ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিটে মূলত এই ব্যয়ের শ্রেণীবিভাগগুলোকে আমরা ডিটেইলসে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে। ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ তোমাদেরকে আমি একটু আগে বলে দিয়েছি যে প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের সাথে জড়িত যে ব্যয়গুলোকে আমরা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে এই ব্যয়টাকে আমরা দেখাই উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ হিসেবে। এটা একটু আমাদের মনে রাখতে হবে যে কোনটা উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগের অংশ, কোনটা আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগের অংশ, কারণ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো এইভাবেই এসে থাকে। এবং মনে রাখবো আমরা কি পয়েন্টগুলো, যে উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ তিনটি। একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কি কি ব্যয় হয়ে থাকে, একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের কাঁচামাল ব্যয় হয়, আমাদের এর সাথে জড়িত থাকে শ্রমিক বা মজুরি খরচ এবং অন্যান্য খরচ। মনে রাখবে যে ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ অধ্যায়টা যদি আমরা একটু চেষ্টা করি উৎপাদন ব্যয় বিবরণী ছকের সাথে মিলিয়ে পড়তে, তাহলে কিন্তু এটা সহজে মনে রাখা যায়। খেয়াল রাখবো একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল যে লাগতেছে, কাঁচামাল কিন্তু আবার দুই ধরনের হবে, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, একটি অংশ হচ্ছে পরোক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল অংশে মূলত আমরা খেয়াল করে দেখি যে একটা পণ্য বা একটা যে কোনো কিছুই মূলত এর রূপগত উপযোগ তৈরি করা, অর্থাৎ আমাদের একটা কাঠ পড়ে আছে, এই কাঠটাকে আমরা চেয়ারে রূপদান করব। তো আমরা যদি চেয়ার বা ফার্নিচার বানাতে চাই তাহলে মূলত এই যে রূপটা চেঞ্জ করলাম, কাঠের রূপটা চেঞ্জ করে চেয়ার বানালাম, তাহলে চেয়ারের মূলত প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কাঠ। খেয়াল রাখতে হবে। আমরা যদি গার্মেন্টস কোনো পোশাক আশাকের কথা বলি তাহলে মূলত এর মেইন র মেটেরিয়াল কি ছিল, অর্থাৎ যেটা দিয়ে এটা তৈরি হয়েছে, তাহলে সেই অংশ যদি চিন্তা করি তাহলে সেটাকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল, যেটা এর উৎপাদনের সাথে সরাসরি জড়িত। কিন্তু পরোক্ষ কাঁচামালটা খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা মূলত যেই পণ্যটাকে রূপদান করিনি, অর্থাৎ আমরা যেমন চেয়ার বানানোর জন্য কাঠকে কেটে কেটে রূপদান করছি, তার মানে এই কাঠ হচ্ছে আমাদের চেয়ারের প্রত্যক্ষ কাঁচামাল।
কিন্তু আমাদের এই চেয়ার বানানোর জন্য তো পেরেক লাগতেছে, রং বার্নিশ লাগতেছে। তো বিভিন্ন যে উপাদানগুলো এর সাথে এক্সট্রা দরকার হচ্ছে, সেই উপাদানগুলো হচ্ছে এর পরোক্ষ কাঁচামালের অংশ। অর্থাৎ এটা উৎপাদনের সাথে একদম এক্স্যাক্টলি এর রূপগত পরিবর্তনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এটি সরাসরি আবার জড়িত থাকে যদি সেটা প্রত্যক্ষ কাঁচামাল হয়ে থাকে। এভাবেই আমরা আলোচনা করব শ্রম বা মজুরি। শ্রম বা মজুরির দুটো অংশ, একটি হচ্ছে প্রত্যক্ষ মজুরি আর একটি হচ্ছে পরোক্ষ মজুরি। অর্থাৎ যদি আমরা চিন্তা করি প্রত্যক্ষ মজুরি অংশের কথা, তো আমরা যে চেয়ারটা বানাচ্ছি, এই চেয়ার বানানোর সময় খেয়াল করে দেখি চেয়ার বানানোর যে শ্রমিকটা রয়েছে প্রতিষ্ঠানে, সেই শ্রমিকের একটা মজুরি আছে। সেই মজুরি দেওয়ার সময় মূলত যে তাকে আমরা বেতন দিচ্ছি বা মজুরিটা দিচ্ছি, সেটি হচ্ছে প্রত্যক্ষ খরচ, এর উৎপাদনের সাথে সরাসরি জড়িত। কিন্তু পরোক্ষ মজুরি ব্যাপারটা একটু খেয়াল করে দেখি, উৎপাদনে পণ্যটা উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে এটির বাধ্যতামূলকভাবে লাগবেই এরকম ব্যয়, তাহলে সেটি হচ্ছে পরোক্ষ মজুরি হিসেবে গণ্য হবে। যেমন যদি আমরা চিন্তা করি যে উৎপাদন করার যে মেশিনটা রয়েছে, এই মেশিনের মেরামতকারীর খরচ, সো এই মেরামতকারীর খরচটা কিন্তু আমাদের অবশ্যই দিতেই হবে, প্রয়োজন আছে, কিন্তু এটা কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত না। সরাসরি জড়িত হলে সেগুলোকে প্রত্যক্ষ বলা হয়, কিন্তু সরাসরি জড়িত না কিন্তু এইগুলোর প্রয়োজন আছে, তাহলে সেটাকে বলা হয় পরোক্ষ খরচ বা পরোক্ষ মজুরি আমরা আলোচনা করি। এছাড়াও যেহেতু আমরা উৎপাদনের বিভাগ উপাদান অনুযায়ী এটাকে ভাগ করেছি, আর একটা উপাদান বলা হচ্ছে অন্যান্য খরচ বা অন্যান্য খরচ, বা এটাকে আমরা বলি উপরিব্যয় খরচ। উপরিব্যয় খরচকেও আবার দুই অংশে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ উপরিব্যয় বা প্রত্যক্ষ খরচ আর পরোক্ষ খরচ বা পরোক্ষ উপরিব্যয়, এগুলো আলোচনা করা হয়েছে। অ্যাকচুয়ালি যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ, মনে রাখতে হবে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি, এই দুইটা বাদ দিয়ে আর যদি এক্সট্রা কোনো প্রত্যক্ষ খরচ হয় ওই পণ্য উৎপাদন করতে গিয়ে, তাহলে সেটি হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, আমরা যে চেয়ার বানাতে চাইলাম, তো সেই চেয়ারটার ডিজাইন কেমন হবে, সেই ডিজাইনের কথা যদি চিন্তা করি, সেই ডিজাইন কিন্তু এর কাঁচামালও না, এর শ্রমিকের মজুরিও না, কিন্তু এর ডিজাইন খরচটা কিন্তু অবশ্যই এর সাথে প্রত্যক্ষভাবে বা সরাসরি জড়িত, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে প্রত্যক্ষ খরচ। এবং আমরা পরোক্ষ খরচের কনসেপ্টটা বুঝবো। পরোক্ষ খরচের কনসেপ্টটা আমরা আসলে অ্যাকচুয়ালি বলি যে যতগুলো খরচ রয়েছে, যতগুলো পরোক্ষ খরচ রয়েছে, একটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল, একটা হচ্ছে পরোক্ষ মজুরি। এই পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, এগুলোও কিন্তু পরোক্ষ খরচের মধ্যে আসবে। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং যত সকল ধরনের পরোক্ষ খরচ রয়েছে, সকল পরোক্ষ খরচ মনে রাখতে হবে। তাহলে সহজে বলা যায় যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ বাদ দিয়ে যত খরচ আছে সব খরচই হচ্ছে পরোক্ষ খরচের অন্তর্ভুক্ত। আমরা আলোচনা করলাম ব্যয়ের উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগগুলো, আমরা এখন আলোচনা করব ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ কিভাবে হয়ে থাকে। ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগটা একটু তুলনামূলক সহজ যদি আমরা এর সাথে উৎপাদন ব্যয় বিবরণীর সাথে মিলিয়ে চিন্তা করতে পারি। অর্থাৎ ব্যয়ের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ বললে মাথায় চলে আসবে উৎপাদন ব্যয়, অফিসে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয়। আমরা এগুলো শিখে এসেছি উৎপাদন ব্যয় বিবরণীতে। আমরা এগুলো গত যে লেকচারটি আলোচনা করেছিলাম, গত লেকচারে এখানে আলোচনা করা হয়েছে, লেকচার 9-এ। সো সেক্ষেত্রে তোমরা সেখান থেকেও হেল্প নিতে পারো, এবং আমি এখানে একটি স্লাইড দিয়ে রেখে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো প্রথমেই উৎপাদন ব্যয়ের কনসেপ্টটা আমরা সবাই জানি লেকচার 9 থেকে, যে উৎপাদন হচ্ছে পণ্যের কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা পেয়ে যাই উৎপাদন ব্যয়। মূলত সেই কনসেপ্টই এখানে কাজে লাগবে। এবং প্রশাসনিক ব্যয় হচ্ছে পণ্য উৎপাদনের ক্ষেত্রে অফিসের জন্য যে ব্যয়গুলো হচ্ছে, সেই ব্যয়গুলো হচ্ছে প্রশাসনিক ব্যয়। অফিসের ভাড়া, অফিসের বেতন, অফিসের কর্মচারীর যে কোনো বেতন, যেটাই হোক না কেন, অফিসের বিদ্যুৎ বিল, অফিস সংক্রান্ত খরচগুলো হচ্ছে প্রশাসনিক খরচ। এবং বিক্রয় বন্টন সংক্রান্ত ব্যয় বলা হয় কোনগুলোকে, যে ব্যয়গুলোকে মূলত হচ্ছে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই ব্যয়গুলো প্রয়োজন হয়। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, শোরুমের ভাড়া দেওয়া লাগে, পণ্য বিক্রয় কর্মীর বেতন রয়েছে, বিক্রয় কর্মীর কমিশন রয়েছে, বিভিন্ন ধরনের বিক্রয়ের ক্ষেত্রে, পণ্য বন্টনের ক্ষেত্রে যে যাতায়াত রয়েছে, সেগুলো মূলত এখানে খরচগুলো দেখানো হয়। তো এটি শেখার জন্য তোমাদের সহজে কি করতে হবে, সহজে উৎপাদন ব্যয় বিবরণীতে চলে যেতে হবে। সহজে মনে রাখার জন্য যেটি করেছি এখানে, সহজে বুঝতে
এটি লেকচার 9 থেকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীটা নিয়েছি। তো আমরা জানি কার্যভিত্তিক উপাদান হচ্ছে উৎপাদন ব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এবং এর সাথে রয়েছে বিক্রয় বন্টন ব্যয়। তো এখানে যদি আমরা গত লেকচার 9-এ চলে যাই তাহলে খেয়াল রাখবো এখানে যে উৎপাদন ব্যয়টা কোথায় রয়েছে। খেয়াল করে দেখো, উৎপাদন ব্যয় রয়েছে কারখানা উপরিব্যয় এই অংশে। তাহলে এখান থেকে যদি আমরা নেই এই অংশটুকু যদি খেয়াল করে দেখি, এই অংশটুকু হচ্ছে উৎপাদন ব্যয়। এবং আমরা এরপরে খেয়াল করেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের পরে যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে অফিস উপরিব্যয় আর একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। মূলত এই দুইটা অংশ, এটা 2 নম্বর এবং এটা 3 নং, উৎপাদন ব্যয় 1 নং-এ। এই তিনটা অংশ কিন্তু সহজে আমরা শিখে ফেলতে পারি এবং আমরা একটু দেখব যে এখান থেকে কিভাবে কি ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে। উৎপাদন ব্যয়ের একটা আমরা গাণিতিক সমস্যা এখন আলোচনা করি। উৎপাদন ব্যয়ের গাণিতিক সমস্যাটা খেয়াল করে দেখো, এখানে কি লেখা রয়েছে। একটি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামাল 50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 40,000 টাকা এবং প্রত্যক্ষ খরচ রয়েছে 10,000 টাকা। কারখানা উপরিব্যয় 20,000 টাকা, অফিস উপরিব্যয় 30,000 টাকা। তাহলে আমাদের উৎপাদন ব্যয় কত টাকা এটা বলেছে। উৎপাদন ব্যয় কত? তো আমাদেরকে যখন বলতেছে উৎপাদন ব্যয় কত, তখনই আমাদের মাথায় চলে আসবে যে উৎপাদন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয়। কাঁচামালের সাথে আমাদের এর প্রত্যক্ষ খরচগুলো যোগ করে মুখ্য ব্যয় পাই, তারপর কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা পেয়ে যাই উৎপাদন ব্যয়। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত আসতেছে আমাদের কাছে, একটু মনে মনে যোগ করে ফেলো সবাই। এখানে দেখো, কাঁচামাল 50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 40,000 অর্থাৎ 90,000 টাকা, প্রত্যক্ষ খরচ 10,000, 1 লাখ। কারখানা উপরিব্যয় 20,000 অর্থাৎ আসলে কত, 1,20,000 টাকা। আমরা অফিস উপরিব্যয় আমরা এখানে গ্রহণ করতেছি না, কেন? কারণ উৎপাদন ব্যয়ের মধ্যে কিন্তু অফিস উপরিব্যয় থাকে না। অফিস উপরিব্যয় আলাদাই একটা অংশ, বিক্রয় উপরিব্যয় আলাদা একটা অংশ। ধন্যবাদ। তোমরা অবশ্যই আমাদের লেকচার শিটগুলো থেকে এই ধরনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখন আমরা ইউনিট 2-তে মূলত এই ব্যয়গুলোর আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব।